নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আজকের সব থেকে বড় খবর, ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাবক, তার বাড়িতে আজকে সকাল সকাল পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। বেশ অনেকগুলো ঘন্টা পেরিয়ে গেছে, মিরাজ শাহ তার নাম, তার বাড়িতে পৌঁছে গেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য এই মিরাজ শাহ, জমি দুর্নীতি মামলায় তদন্তে তার বাড়িতে পৌঁছে যান আইটি আধিকারিকরা। তার বিরুদ্ধে অভিযোগ, বিতর্কিত জমি কিনে ভুয়ো দলিল তৈরি করে তিনি সেটা বিক্রি করেছেন। আছেন না, এখন আমি বলতে পারবো না কিছু। মানে আছেন কি? আছেন, কিন্তু আমি তো জানি না এসব ব্যাপারে। মানে উনি কি সকালে বাড়ি থেকে বেরিয়েছেন না আছেন? না, আছে, বাড়িতে আছেন। আর কে থাকে এখানে? আর কেউ থাকে না। উনি একা থাকেন? উনি ওনার স্ত্রী থাকে। ব্যবসা আছে কিছু? না। কি করেন উনি? এই বাড়িটা কি পুরোটাই মিরাজ সাহেব? হ্যাঁ, কতদিনের বাসিন্দা এখানকার? আমি সেটা জানি না, আমি নতুন আছে। এই মুহূর্তে মিরাজ শাহ তিনি বাড়িতে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন। এই গোটা বাড়িটাই কিন্তু তার নামেই রয়েছে, তার নামে রেজিস্টার সেই বাড়ি। সেই বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের যারা অফিসার, তারা এখানে রয়েছেন। এবং আয়করের ক্ষেত্রে বেশ কিছু গড়মিল রয়েছে, আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে সেই গড়মিলেরই তারা তদন্তে এসছেন, নথি খতিয়ে দেখছেন। সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে আয়ের সঙ্গে সঙ্গতি রয়েছে কিনা, তার যে ব্যয়, তার আয়ের উৎস কী রয়েছে, সমস্তটাই তারা খতিয়ে দেখছেন। একদম ভবানীপুর এডুকেশন সোসাইটি, তার ঠিক পাশেই হচ্ছে মিরাজ শাহের বাড়ি। বহু পুরনো বাড়ি, 1941 সালের। এখানে তারা বংশ পরম্পরায় এখানেই বাসিন্দা, এখানেই তারা থাকেন। সেই মিরাজ শাহের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখো, আয়কর দপ্তরের যে অফিসাররা এসেছেন তাদের গাড়ি এখানে রয়েছে। একদম ভবানীপুর এডুকেশন সোসাইটির পাশে রাস্তায় তাদের দুটি গাড়ি দাঁড় করানো রয়েছে। আয়কর দপ্তরের অফিসাররা সকালবেলাতেই এখানে এসছেন এবং এখনও বেশ কয়েক ঘন্টা হয়ে গেল তারা তল্লাশি চালাচ্ছেন। মূলত ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেমন স্পষ্টতই লেখা রয়েছে ইলেকশন ডিউটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তার যে ব্যাংকিং ট্রানজ্যাকশন, অর্থাৎ কটি ব্যাংক রয়েছে, সেখানে কী লেনদেন রয়েছে, গত 5 বছরে আয় ব্যয়ের যে বিষয়টা, তাদের কত আয় ছিল, কত ব্যয় ছিল, সমস্তটাই তারা খতিয়ে দেখছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 6টা বেজে 38 মিনিট, 12 ঘন্টা পেরিয়ে গেছে। কি খবর পাচ্ছি আমরা? শুভজিৎ, একদমই তাই। 12 ঘন্টারও বেশি সময়, প্রায় 13 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হতে চললো। এখনও আয়কর দপ্তরের যারা আধিকারিকরা 2 নম্বর এলগিন রোডের মিরাজ দিগ্বিজয় শাহর এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অর্ঘ দেখাচ্ছে, এই বাড়িতে তাদের যে তল্লাশি অভিযান সেটা কিন্তু এখনও জারি রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে মিরাজ শাহ তিনি নিজেও কিন্তু সশরীরে উপস্থিত রয়েছেন, তার উপস্থিতি রয়েছে, তার পরিবারের সদস্যরা তাদেরও উপস্থিতি রয়েছে। এবং এখানে কিন্তু আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমরা জানতে পারছি আইটি দপ্তর সূত্রে, যে 2022 সালেও ঠিক একইভাবে কিন্তু এই মিরাজ শাহের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান হয়েছিল বা তল্লাশি চালানো হয়েছিল। এবং তার পরবর্তীতে আবারও 2026-এ একেবারে নির্বাচনের দোরগোড়াতে এসে সেই মিরাজ শাহ তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তৃণমূল সুপ্রিমোর যে প্রস্তাবক ছিলেন এই মিরাজ শাহ, তার বাড়িতেই আবারও আয়কর দপ্তরের আধিকারিকদের তল্লাশি অভিযান, যেটা 13 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে এই মিরাজ শাহর তার যা স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে বা তার বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই সমস্ত ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিষয় গুলোই কিন্তু তারা যাচাই করছেন, বিশেষ করে আয়কর সংক্রান্ত নথি। এমনকি আরও একটা বিষয় শুভজিৎ, যেটা তাৎপর্যপূর্ণ না বললেই নয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এই মিরাজ দিগ্বিজয় শাহ তার কিন্তু একটা আয়কর সংস্থা রয়েছে এবং সেই সংস্থার মাধ্যমে কিন্তু বিভিন্ন যে সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম, সেই ফার্মের মাধ্যমে কিন্তু শহরের বিভিন্ন নামি দামি ব্যক্তি, এমনকি বিভিন্ন সংস্থার আয়কর সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম সেখান থেকে করা হয়। অর্থাৎ সেই সমস্ত আয়কর রিটার্ন বা আয়কর সংক্রান্ত নথিপত্রের ক্ষেত্রে কোনো রকম কোনো গড়মিলের কারণে নজর রাখো। আমি তো যখন এরকম নর্মাল টাইমে যখন ডিউটি আসি 10টার সময়, আমি যখন 10টার সময় ডিউটি এসেছি, তখন দেখলাম যে এখানে ভেতরে হয়েছে, আইটির অফিসাররা এসছে। কারণ আইটির অফিসার আমাকে চেক করেছিল যে আমি কে। তখন আমি প্রমাণ দেখালাম, তখন আমিও তাদের আইডেন্টি কার্ডটা ছিলাম, তখন আমি জানতে পারলাম যে এটা আইটি। ব্যাস, ওই অবধি। এর আগে কখনো এরকম কোনো অভিযান হয়েছে? এর আগে হয়তো 3-4 বছর আগে একবার হয়েছিল। তখন কাদের? তখন ওটা আইটি ছিল। আইটি এক্ষেত্রে বারবার আসছে, ওনার কোনো ব্যবসা রয়েছে?
না না, ওনার ব্যবসাটা বলতে হবে, ওনার যে ওনার ব্যবসা আছে কিনা, কিন্তু উনি তো সিএ, উনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটাই ওর তো ওনার প্রফেশন। সিএ ব্যবসা তো নেই, উনি তো সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনি সরকারি নিরাপত্তা, এটা কি পুলিশ থেকে দেওয়া হয়েছে? এগুলো তো সিকিউরিটি থ্রেট? নিশ্চয়ই তো পুলিশ থেকেই দেওয়া হয়েছে, নিশ্চয়ই পুলিশের কোনো সিকিউরিটি থ্রেট আছে, তাদের হোম ডিপার্টমেন্টে হয়তো মেসেজ ছিল, সেই জন্য তো পুলিশ থেকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। কতজন আপনারা থাকেন? আমরা তো 2 জন থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে এই আয়কর দপ্তরের হানা, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় চুপ থাকবে না, তিনি সভামঞ্চ থেকে নিশানা করছেন ভোটের সময় আমাদের ইনকাম ট্যাক্স যারা দেখে তাদের বাড়িতে তল্লাশি হচ্ছে। বিজেপিকে নির্লজ্জ অপদার্থ বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে বিজেপিকে বিদায় দেওয়ার ডাক মমতা। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো, কিন্তু ইলেকশনের টাইম আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে তার বাড়িও তুমি রেড করতে গেছো। একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই 2 জন দেশের বসে আছে 2টো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। আয়করের অভিযান কি ভোটের সময় বন্ধ থাকেনি? চুরি চামারি করেছেন, আয়কর জমা দেননি, সম্পত্তির হিসাব দেননি, তাই অভিযান হয়েছে, ক্ষতি কিছু নেই। গাড়ি তুমি কার? মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকের বাড়িতে আয়কর অভিযানে যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ি আদতে কার, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামের যে 4 প্রস্তাবক তার মধ্যেই একজন নীরজ ডি শাহ, তার বাড়িতে শুক্রবার 7 সকালে চলে এসেছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের অফিসাররা মোট 3টি গাড়িতে করে, অফিসারদের প্রায় 10 জনের একটা টিম নীরজ ডি শাহের বাড়িতে প্রবেশ করে এবং তল্লাশি শুরু করে। এই সেই গাড়ির সামনে রয়েছি আমরা, দেখা যাচ্ছে এই গাড়িতে অন ইলেকশন ডিউটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বাই অর্ডার দিয়ে গাড়ির নম্বর একটা মেনশন করা রয়েছে। অর্থাৎ এই গাড়িটি যে আয়কর দপ্তরে খাটে বা এই গাড়িতে করে আয়কর দপ্তরের অফিসাররা যে এসছেন তারই একটা প্রমাণ হিসেবে এখানে ড্যাশবোর্ডে এই ব্যানারটি রয়েছে। কিন্তু এই গাড়ির অপর একটি যে বিষয় যেটা নজর কেড়েছে এবং যারা পথ চলতি মানুষ সেটা দেখছেন, সেই গাড়িতেই আবার লেখা রয়েছে আবার জিতবে বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের যে বক্তব্য রয়েছে সেগুলি দেওয়া সহ একটা স্টিকার রয়েছে। অর্থাৎ যে গাড়িটিতে করে আয়কর দপ্তরের অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর সঠিকভাবে না দেওয়ার জন্য বা আয়কর না দেওয়ার অভিযোগে বা তাতে গরমিল থাকার অভিযোগে তল্লাশি করতেন, সেই গাড়িতে আবার তৃণমূলেরই প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে। ফলে পথ চলতি মানুষ যারা দেখছেন তারা দাঁড়াচ্ছেন, একদিকে তা আয়কর দপ্তরের স্টিকার লাগানো জায়গাটি দেখছেন, আবার একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি রয়েছে সেটাও তারা দেখছেন। ফলে স্বাভাবিকভাবে দুটো দেখার পর এবং প্রত্যেকটা গাড়িতেই যে 3টি গাড়িতে করে তারা এসেছেন, প্রত্যেকটা গাড়িতেই একদিকে যেমন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লেখা রয়েছে, আবার জিতবে বাংলা অর্থাৎ তৃণমূলের যেটা স্লোগান, সেই স্লোগান দেওয়া স্টিকার রয়েছে। ফলে স্বাভাবিকভাবে পথ চলতি মানুষ যারা দেখছেন তারা প্রশ্ন করছেন যে গাড়ি তুমি কার। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। অন্যদিকে রাজবিহারী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে এবং তার নির্বাচনী কার্যালয়ে আজকে সকাল সকাল পৌঁছে গেছিলেন আইটি দপ্তরের আধিকারিকরা। শুধু সেখানেই নয়, আরও একটা টিম পৌঁছে যায় তার শ্বশুর বাড়িতে। দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছে গেছিলেন যখন, তখন থেকে এখনো পর্যন্ত মোটামুটি ধরুন 13 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 12 ঘন্টা তো পেরিয়েই গেছে। কি অবস্থা জানবো, সুশোভন আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। তার বাড়ি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে গেছেন, কোনো নথি কিছু বাজেয়াপ্ত করেছেন কিছু জানা গেছে, বা দেবাশিস কুমার বাইরে বেরিয়ে এসে মুখ খুলেছেন? দেখো, আয়কর দপ্তরের 2 জন আধিকারিক তিনি বেরিয়েছেন এবং বেশ কিছু নথি তারা নিয়ে বেরিয়েছেন এবং তারা বলেছেন যে এটা একদম নর্মাল প্রসেস এবং সেখান থেকে বেশ কিছু জিনিস তাদের প্রয়োজন ছিল সেগুলো তারা নিয়েছেন, কিন্তু কি নিয়েছেন এবং সেখানে কি কি রয়েছে সেটা যদিও স্পষ্ট করতে চাননি। আমরা একেবারে কিছুক্ষণ আগে দেখলাম দেবাশিস কুমারের একেবারে বাড়ি থেকে যেমন 2 জন বেরোলেন, তার পাশাপাশি ওপরে যেখানে দেবাশিস কুমার দোতলায় রয়েছেন সেখানে কিছুক্ষণ আগে দেবাশিস কুমারের স্ত্রী তিনি বাইরে বেরোলেন, তিনি হাত নাড়ালেন এবং যারা কর্মীরা রয়েছেন তাদের দেখে
তিনি একেবারে আবার ঘরে ঢুকে গেলেন। খুব স্বাভাবিকভাবেই আর হয়তো কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে হয়তো বাকি যারা আধিকারিকরা তারা হয়তো বেরিয়ে যাবেন এবং তখন তারা কী কী ডকুমেন্টস নিয়ে বেরোয় এবং পরবর্তীকালে দেবাশিস কুমার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী কেন্দ্রে, তিনি বাইরে বেরিয়ে কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন কি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদিও সকাল থেকে বিকালের দিকে যেটা দেখতে পারলাম যে দেবাশিস কুমারের যে জায়গাগুলোর তল্লাশি চলছিল সেগুলো শেষ হয়ে এখনও পর্যন্ত বাড়িতে চলছে। দুজন আধিকারিক বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আধিকারিকরা এখনও ভেতরে রয়েছে। আচ্ছা, নজর থাকবে, নজর রাখবে। আজকে সকালবেলা দেবাশিস কুমারের বাড়ি এবং তার যে নির্বাচনী কার্যালয় সেখানে পৌঁছে গেছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আরও একটা টিম, সেই টিমটা পৌঁছে গেছিল তার শ্বশুর বাড়িতে। আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছিলেন, তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। আপনাদের একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। মনোহর পুকুর রোড, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়, সেখানে একটি রেড, সেই ছবি দেখাচ্ছি। মতিলাল নেহরু রোড, সেখানেও পৌঁছে গেছিলেন আয়কর দপ্তর আধিকারিকরা, সেই ছবিটাও। তিনটে ছবি একসঙ্গে দেখাচ্ছি। এবং সুশোভন লাইভে যে কথা বললো, দেবাশিস কুমারের বাড়ি থেকে দুজন আয়কর দপ্তর আধিকারিক বেরিয়ে গেছেন, এখনো হয়তো আছেন অনেকে। হ্যাঁ, তারা হয়তো একটু পরেই বেরিয়ে আসবেন। কোনো কিছু বাজেয়াপ্ত করেছেন কিনা, কোনো নথি নিয়েছেন কিনা, সেটা হয়তো জানা যাবে একটু পরেই। দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, যে খবর দিচ্ছিলাম আমরা। এবার তৃণমূল কর্মীদের অভিনব বিক্ষোভ ঠিক তার বাড়ির সামনে। যেমনটা জানা যাচ্ছে, দেবাশিস কুমারের ছবি দিয়ে, দেবাশিস কুমারের মুখোশ পরে প্রতিবাদ, গলায় ঝোলানো প্লাকার্ডে লেখা আমিও দেবাশিস। প্রায় 10 ঘন্টা পর দেবাশিসের অফিস থেকে বেরিয়ে গেলেন আয়কর কর্তা। বিনা দোষে বিনা কারণে কোনো কথা নেই, বাচ্চা নিয়ে হঠাৎ ভোরবেলা এসে ইডি এসে এখানে হঠাৎ এসে হায়ারি করছে, এটা উচিত নয় না। যতই এইভাবে করে আমাদের নেতাকে রাসবিহারীর উন্নয়নকে ধোকা যায়নি, যাবে না। পুনরায় রাসবিহারীর মানুষ ওনাকে আবার আশীর্বাদ করবেন। এইভাবে আইটি বা ইনকাম ট্যাক্সকে বাড়িতে পাঠিয়ে বিজেপির ঝান্ডা ধরে বাড়িতে এইভাবে হানা দেওয়া চলবে না। তাই আমাদের প্রার্থী আবার জিতবে। এদিকে রাসবিহারী প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে যেভাবে আয়কর অভিযান চলছে তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, হারবে বুঝে গিয়েছে বিজেপি, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। কি চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূল সুপ্রিমো, শুনুন। আগে জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন। কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিদের রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। অর্থাৎ পুরো বিষয়টাকে বিজেপির পরিকল্পনা বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এই অভিযোগ এবং আয়কর অভিযানকে কেন্দ্র করে ঠিক কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। টাকা সম্পত্তি থাকলে হবে, এটা তো নতুন কিছু না। যারা করছে তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে। আর যারা চিৎকার আছে বই হয়েছে তারা জানে তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানের তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলা মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না। দেবাশিস কুমারের পাশাপাশি কালীঘাটের তৃণমূল নেতা কর্মী তার বাড়ি এবং অফিসেও আয়কর হানা। আপনাকে জানিয়ে রাখি, কালীঘাটে দক্ষিণ কলকাতার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কুমার সাহার বাড়ি এবং অফিসে প্রায় 6 ঘন্টা তল্লাশি। সূত্রে খবর, রাসবিহারীর তৃণমূল প্রার্থীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কুমার সাহা। জমি কেলেঙ্কারি তদন্তে উঠে আসে কুমার সাহার নাম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি অফিস ঘিরে অভিযান শুরু। খবর পেয়েই বাড়ির বাইরে ভিড় জমান নেতার অনুগামীরা। বাড়ির সামনেই বসে পড়েন বহু সমর্থক। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। এই ছবি
জোকার ছবি। সুপ্রিম কোর্টে যে নির্দেশ সেই কপি নিয়ে এসেছিলেন, কিন্তু তারপরেও ট্রাইব্যুনাল ঢুকতে পারলেন না আবেদনকারীরা। বেশ কয়েকজন তারা এই অভিযোগ করেছেন সমন্বয়ের দায়িত্বে যে আধিকারিক ছিলেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো রকম যোগাযোগ করা যায়নি। আদৌ কি নিষ্পত্তি হবে, কবে হবে, ভোট দিতে পারবেন কি, তা নিয়ে সন্দিহান ট্রাইব্যুনালে আবেদনকারীরা। এই ছবি জোকার ছবি। ট্রাইব্যুনালের সামনে শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে রীতিমতো আইনজীবী মারফত আপিল করেছিলেন 106 জন, কিন্তু কেউ তাদের কথা শুনতেই রাজি হননি। স্বাভাবিক প্রশ্ন, আদতে কবে এভাবে যদি ট্রাইব্যুনালেই তাদের কথা না শোনা হয়, তাহলে কবে কিভাবে তাদের নিষ্পত্তি হবে? মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে। সত্যিই কি এই ভোটাররা এবারের 2 দফার মধ্যে কোনো দফাতেই আদতে ভোট দিতে পারবেন? প্রশ্ন উঠছে। ক্যামেরা সুদেব গুছাইতের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। ইচ্ছাকৃতভাবে তারা সম্পূর্ণভাবে কেটে দেওয়ার চেষ্টা করছে নামগুলোকে, যারা ভোট দিতে না পারে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার যেটা আছে যে তাদেরকে ট্রাইব্যুনালে নাম তোলার জন্য বলা হয়েছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত রেডি না। অর্থাৎ এই জায়গাটা সম্পূর্ণ একটা ধোঁয়াশা। চাইলাম যে কোনো একটা অথরিটি, কোনো একটা অফিসার অফ দ্য কোর্ট, স্টেনো, কেউ তো থাকবে, একটা সিস্টেম, একটা 19 জন বিচারপতি একটা ট্রাইব্যুনাল চলছে। ওনারা বলছেন না, আমরা আপনাদের ভেতরে যেতেও দেবো না, আর ভেতর থেকে কার সঙ্গে কথা বলে বলেন, আপনাদের সঙ্গে কেউ কথাও বলবে না। তো আমি জানি না এটা বিচারের বাণী কীভাবে হতে পারছে, বাট এটা রিয়েলি হার্টনিং যে আমরা একটা বিচার ব্যবস্থার মধ্যে এসে বিচারের ট্রাইব্যুনালে আমাদের বিং অ্যান অ্যাডভোকেট আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। ভবানীপুর, সেটা তো তৃণমূলের চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেই গড়কে রক্ষা করার জন্যই না এবার দ্বিতীয় দফার ভোটের আগে টানা 4 দিন সেখানে মাটি কামড়ে প্রচার করবেন তিনি। দ্বিতীয় দফার আগে টানা 4 দিন 24 থেকে 27 এপ্রিল লাগাতার সভা মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের নিরিখে পিছিয়ে থাকা 63, 70, 71, 72, 74 নম্বর ওয়ার্ডে বিশেষ করে জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 থেকে 27 এই সমস্ত ওয়ার্ডে একাধিক কর্মসূচি থাকছে। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, কিন্তু অত্যাচার হলে দুরন্ত খেলা খেলতেও জানি। দুরন্ত খেলা হবে। আজ ত্রিপুরা থেকে শুরু হয়েছে, ওরা বাংলাকে টার্গেট করেছে। বাংলা জয় করে দিল্লিকে আমরা জয় করব, কথা দিয়ে গেলাম আজকে। আমি নিজে চেয়ার চাই না, কিন্তু এদের হাঁটাবার জন্য যে অত্যাচার বাংলার মানুষের উপর করেছে, এর বদলা আমি নেবই নেব রাজনৈতিকভাবে, এটা মাথায় রাখবেন। মানুষ প্রস্তুত বিজেপিকে সমর্থন করবে, এবং মানুষ আমাদের কাছে বলছে যে গণনাটা ঠিক মতো দেখবেন। ভোট রেডি, মানুষ রেডি, আর তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। ভবানীপুর নিয়ে কি বলবেন আপনি? আপনার বিজেপি জিতবে, বিজেপি আমাকে দাঁড় করিয়েছে হারার জন্য। 1,25,000 হিন্দু ভোট আছে, 35,000 মুসলমান ভোট আছে, ঠিক আছে। বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি কনফিডেন্ট। একদম কিছু বলবেন দাদা? উনি যদি কনফিডেন্ট থাকতেন নন্দীগ্রামে দ্বিতীয়বার এসে দাঁড়াতেন। উনার যদি সত্যিকারে দম থাকতো, সব জায়গায় বলেন না আমি আলো নিভিয়ে জিতেছি, তা আমার বিরুদ্ধে এবারে দাঁড়ালেন না কেন? আলো জ্বালিয়ে জিতে যেতেন। আর আমি মেদিনীপুরের ছেলে, বুকের পাটা আছে, রাষ্ট্রবাদ করি। আমি যখন মা কালীকে প্রণাম করি কালীঘাটে, উনি তখন হিজাব পরে নামাজ পড়েন, মানুষ দেখছে। ঠিক উত্তর দিই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় টানা 4 দিন প্রচার করবে, আর রাজ্যের যেখানেই প্রচারে যাচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেখান থেকেই ভবানীপুর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি আর কি বলছেন যে বিজেপি কিন্তু 177-এর নিচে নামবে না, জয়োল্লাসের জন্য তৈরি থাকুন। কি বলেছেন পুরুলিয়া থেকে শুনুন। আমাকে বিশ্বাস করে রাখুন, আপনারা ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাদের দিতে পারি, 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন।
এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। আপনারা প্রস্তুত থাকুন নতুন বাংলা গড়ার জন্য। আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে সোনার বাংলা গড়ার জন্য। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। এদের প্রথম দফায় এমনি গণতান্ত্রিকভাবে মানুষ মাথা কাঁধ ঘাড় ভেঙে দেবে। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত, পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে বাকিগুলোকে ভাষণ দেব। এদিকে রবিবার জঙ্গলমহলে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ জঙ্গলমহলে ঝাড়গ্রামের যে সমস্ত বিজেপি প্রার্থী রয়েছে তাদের সমর্থনে তিনি এই প্রচার সারবেন। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর, নয়াগ্রামের প্রার্থীদের সমর্থনে সভা মোদী। প্রধানমন্ত্রী